আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের যে সংবিধান, এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা বর্তমানে চলছে সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষের মাঝে, যে আমাদের এই সংবিধানটাকে ৭২-এ যেটা রচনা করা হয়, পরবর্তীকালে বিভিন্ন সংশোধন আসে এবং এর মধ্যে সবচেয়ে হাস্যকর যে সংশোধন সেটা হলো যে পঞ্চদশ সংশোধন। খুবই বাজেভাবে এই সংবিধানকে গলা টিপে হত্যা করেছে এই পূর্ববর্তী স্বৈরশাসক। তো খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে আমাদের এই সংবিধানটা, এটা কি আমাদের পুনর্লিখন করা দরকার, নাকি এটার কিছু রিভিশন বা কিছু চেঞ্জ করা দরকার। পুনর্লিখন মানে সংবিধানটাকে পুরোপুরি বাদ দিয়ে নতুন করে নতুন ধাঁচার একটা সংবিধান লেখা, এটা প্রয়োজন, নাকি আমাদের সংবিধান যেটা আছে সেটার মধ্যে জাস্ট কিছু চেঞ্জ আনা দরকার। এবং এটা নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে কথা বলছেন। তবে যেই ব্যাপারে সবার মধ্যে একমত সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে চেঞ্জ করা দরকার। এখন এই চেঞ্জটা হতে পারে পুনরায় লেখা, অথবা এই চেঞ্জটা হতে পারে যে সংবিধানে কিছু অংশ চেঞ্জ করা। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত যে বর্তমানে যে সংবিধানটা আছে সেটা আসলে দেশের সাধারণ আপামর গণতন্ত্রকামী যে জনগণ আছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে ব্যর্থ হচ্ছে। এটা একটা গুড সাইন। এখন একটা অংশের কথা হচ্ছে যে না, সংবিধান আমাদের যেটা আছে সেটাতে জাস্ট কিছু অংশ সংস্কার করলে হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে একমত না। কারণ আপনারা দেখেন, আজকে স্বাধীনতার 50 বছরও আমরা কিন্তু এমন একটা দল পেলাম না যারা কখনো সুন্দরভাবে ক্ষমতাটা পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে। আপনারা আমাকে একটা উদাহরণ দেখান, একটা উদাহরণও পাবেন না। এটা কারণ হচ্ছে সংবিধানটা এমনভাবে রচনা করা হয়েছে, প্রধানমন্ত্রীর যে পোস্টটা, এটাকে এত বেশি সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে যে আসলে রাষ্ট্রপতিকে বানিয়ে ফেলা হয়েছে একটা পুতুল। যে কারণে দেশের গুরুত্বপূর্ণ যে সময়গুলোতে সেখানে রাষ্ট্রপতির যে অবদানটা, কন্ট্রিবিউশনটা আমরা আশা করতে পারি সাধারণ মানুষ দেশের একজন মুরব্বী হিসাবে, সেই জিনিসটা কিন্তু আমরা একেবারেই পেয়ে উঠি না। প্রত্যেকটা সরকার দেখেন, সে ৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন, কেন হলেন? তিনি একটা বাকশালী সরকারের দিকে গেলেন, এক না একতন্ত্র দেশে তিনি ছাড়া আর কিছু থাকবে না। এরপরে জিয়া বলেন, এরশাদ বলেন, জিয়াউর রহমানের শাসন তুলনামূলক অবশ্যই ভালো ছিল, তিনি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। যদিও তিনি সেনা ছাউনি থেকে এসেছিলেন, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, হোয়াট এভার, তিনি যেখান থেকে আসুন তিনি গণতন্ত্রকামী মানুষের মনের ভাষা বুঝতে পেরেছিলেন, সংবাদপত্রগুলো স্বাধীনতা দিয়েছিলেন, এবং তার সময় দেশে যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে এবং এনজিও, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল, ক্ষুদ্র ঋণ প্রকল্প এবং এনজিওগুলো মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা পেয়েছিল, যে কারণে দেশের যে মহিলাদের যে একটা গ্রামীণ মহিলাদের একটা জনগোষ্ঠী, তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছিল। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। এবং এরপরে দেখেন শেখ হাসিনার সময়, খালেদা জিয়ার সময়, তারা প্রত্যেকবার ক্ষমতা হস্তান্তরের সময় একটা টাল বাহানা করে এবং এটার জন্য দেশের মানুষ, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। তো এটা কারণ হচ্ছে সংবিধানে এমনভাবে প্রিভিলেজ দেওয়া হয়ে গেছে যে কোনোভাবেই এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না। এখন যারা সংবিধানের সংস্কার চান, মানে এটা চান যে কিছু পরিবর্তন আসুক, একবারে নতুন করে লেখার দরকার নেই, তাদের যে দাবিটা সেটা খুবই যৌক্তিক। তারা বলতে চাচ্ছেন যে সংবিধান আপনি যতই সংশোধন করেন, কিন্তু এখানে যদি যারা মেনে চলবে তারা যদি তাদের মন মানসিকতায় পরিবর্তন না আনে, তাহলে এটাতে কোনো লাভ হবে না। এটা কিন্তু একেবারেই সত্যি কথা, এটা আমি মানি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যদি সংস্কার করতে হয় তাহলে একবারে টপ লেভেল থেকে সংস্কার করতে হবে। তার মানে যে দলিলটাকে আমরা ফলো করব সেই দলিলটার মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। তা না হলে কিন্তু যারা মেনে চলবে তারা এমনিতেই তারা কাটছাট করে বা ঠিকভাবে প্রপারলি জিনিসটাকে মেনে চলে না। তার উপর যদি আমরা আবার যে জিনিসটা বাইবেলটা মেনে চলবে, যেটা তার মধ্যে যদি আমরা গলদ রেখে দিই, তাহলে গলত করার পরিমাণটা আরও অনেক বেশি বাড়বে। তো সেই প্রেক্ষাপট থেকেও সংবিধান একেবারে নতুন করে লেখাটা প্রয়োজনীয়। আরেকটা মহা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের যে অভ্যুত্থানটা হলো এবং অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো, এরকম কোনো সরকারের কথা কিন্তু বাংলাদেশের বর্তমান সংবিধানে নেই। এবং সেই হিসাবে ধরে নেওয়া যাক, যদি কোনো কারণে আমাদের পূর্ববর্তী স্বৈরশাসক ফিরে আসে, তারা কিন্তু একেবারে এই সরকারটাকে অবৈধ ঘোষণা করতে পারবেন এবং এই সরকার গঠন এবং পরিচালনার সাথে যারা জড়িত সবাইকে চাইলে উনি একবারে দণ্ড দিয়ে ঝুলিয়ে দিতে পারবেন। তো এই ব্যাপারটা কিন্তু একটা রয়ে যায়। এটা এমন না যে সংবিধান যদি পরিবর্তন হয়ে যায় তিনি এই কাজটা, স্বৈরশাসক ফেরত আসলে এই কাজটা করতে পারবেন না, এমন না। কিন্তু বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে এটা করা খুবই সহজ, যেটা আমাদের কারোই কাম্য না। আমি আবারও বলছি, এটা কিন্তু এমন না যে নতুন করে সংবিধান লিখলে এটা সম্ভব না। উনি যদি ফিরে আসেন, স্বৈরশাসকের দোসররা যদি আবার ফেরত আসে, নতুন সংবিধানকে তারা বাদ দিয়ে পুরানো সংবিধানে চাইলে ফেরত যেতে পারে এবং এই সকল কর্মকাণ্ড, এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড তারা চাইলে করতে পারেন। কিন্তু
যে কারণে সংবিধানটা নতুন করে লেখাটা জরুরি আমি মনে করি। দেখেন, আমাদের দেশে যে অবার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে, এরকম সম্ভাবনা কিন্তু গত 50 বছরে কখনো হয়নি। এর আগে অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই অভ্যুত্থানগুলো হয়েছে সামরিক অভ্যুত্থানের, যেগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা সেভাবে ছিল না। হয়তোবা জনগণ সেই অভ্যুত্থানগুলোকে সমর্থন করেছিল, কিন্তু একেবারে ডিরেক্ট জনগণ, দেশের ছাত্র এবং জনতার ইনভলভমেন্টের মাধ্যমে যে সরকারের পতন, এমনটা কিন্তু আগে কখনো খুব কমই ঘটেছে। এরশাদের সময় ঘটেছে সেটা, কিন্তু এরশাদের সময় ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের প্রিন্ট মিডিয়া বলেন বা ইন্টারনেট কমিউনিকেশন, এটা এত প্রকট ছিল না, যে কারণে ইনফরমেশন স্প্রেড হওয়াটা অত সহজ ছিল না। বিটিভি বলতে একটা চ্যানেল ছিল, খবরের পত্রগুলো, এর মাধ্যমেই সংবাদ আদান প্রদান হতো। কিন্তু এখন যেহেতু আমাদের একটা ইলেকট্রনিক মিডিয়ার একটা সুবর্ণ সময়, এখন আমরা সবাই চাইলে যে কোনো একটা চ্যানেল খুলে নিজেদের মতামত দিতে পারি, এরকম একটা অপার সম্ভাবনা এখন বিভিন্ন মানুষের বিভিন্ন ইনপুট নেওয়ার যে সম্ভাবনাটা, সেটা আগে ছিল না। তো এই সম্ভাবনাটা আমাদের কাজে লাগানো দরকার। দেশের আপামর জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে যেহেতু আমাদের জাতীয় জীবনে একটা সুযোগ এসেছে, এবং ডক্টর আলী রিয়াজ তিনি নিজের স্বেচ্ছায় এই সংবিধান পুনর্লিখনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, একজন প্রথিতযথা রাষ্ট্রবিজ্ঞানী, আমার মনে হয় যে আমাদের এই সুযোগটা নেওয়া দরকার। এবং ডক্টর স্বাধীন মালিক তিনি তার ব্যক্তিগত কারণ দেখে, চিকিৎসার কারণ দেখে তিনি যে ছুটি নিয়েছেন, এবং এটা নিয়ে কোনো দ্বিমত বা বিতর্কের আমি মনে করি না কোনো সুযোগ আছে। ডক্টর স্বাধীন মালিক এবং ডক্টর আলী রিয়াজ দুজনেই যথেষ্ট অভিজ্ঞ মানুষ, একজন সরে গিয়ে আরেকজন তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, এটাই স্বাভাবিক। তবে যে ব্যাপারটা ডক্টর আলী রিয়াজের ব্যাপারে বিতর্ক হিসাবে দেখা হচ্ছে, যে তিনি শুরু থেকে বলে আসছেন সংবিধান পুনর্লিখন করা প্রয়োজন, মানে নতুনভাবে লেখা প্রয়োজন। তো একটা মানুষ যদি আগে থেকে বায়াস থাকে, তার থেকে আপনি কতটুকু পেতে পারেন, এই একটা ব্যাপার থাকে। কিন্তু তারপরও যাই হোক, তিনি যদি বায়াস থাকেন, কিন্তু সেটা যদি উনি সঠিক জিনিসের জন্য বায়াস হন, তাহলে আমার মনে হয় না যে এটা খুব একটা প্রবলেম। আর যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বিভিন্ন ভিডিও বা কমেন্ট সেকশনে আমি দেখার চেষ্টা করি, আমার যতটুকু দেখা বোঝার সুযোগ হয়েছে, তাতে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষই আসলে দেশের সংবিধান নতুন করে লেখার পক্ষে। আপনারা দর্শক কি মনে করেন কমেন্টে জানাবেন, আমি আপনাদের মতামত শুনতে চাই। আপনারা কি চান সংবিধান নতুন করে লেখা হোক, নাকি আগেরটাকে সংশোধন করা হোক? তবে আমি যেটা দেখতে পেরেছি, দেশের বেশিরভাগ মানুষই চাচ্ছে যে সাধারণ মানুষ সংবিধান নতুন করে লেখা হোক। আবার এখানে আরও একটা বিষয় আছে, কারা সংবিধানের কিছু পরিবর্তন চাচ্ছেন, নতুন করে লেখার প্রয়োজন। আসলে সংবিধান যদি আপনি নতুন করে লিখতে চান, এটা ক্ষেত্র বিশেষে অনেক সময়ের প্রয়োজন। আমরা জানি যে কিছু রাজনৈতিক দলের সদস্য আছেন বা রাজনৈতিক দল আছে, তাদের আগ্রহ হচ্ছে অনেক দিন ক্ষমতা থেকে বঞ্চিত, তারা চায় যত তাড়াতাড়ি ক্ষমতায় বসতে পারুক। তো তারা এইসব বড় ধরনের সংস্কার প্রকল্পগুলোকে সমর্থন দিবেন, এটা স্বাভাবিক। রাজনীতিটাই তাদের ব্যবসা, রাজনীতিটাই তাদের জন্য প্রফেশন, আমরা সেটা বুঝতে পারি। কিন্তু দেশের সাধারণ মানুষকে মনে রাখতে হবে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে, যেমন একটা মনের মতো সরকার আমরা পেয়েছি, নির্দলীয় নিরপেক্ষ মানুষ পেয়েছি, এরকম সুযোগ আমাদের জাতীয় জীবনে বারবার আসবে না। আপনাদের কাছে অনুরোধ দর্শক, আপনারা মোটেই এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিশিয়ে গোলমাল পাকায় ফেলবেন না। তত্ত্বাবধায়ক সরকার আসে 3 মাস বা 6 মাসের জন্য, একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের যে সরকারটা গঠিত হয়েছে, হ্যাঁ আমি মানি এই ছাত্র জনতার আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলো সাপোর্ট ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো মূল সাপোর্ট ছিল এই স্বৈরাচারী সরকারটাকে সরানো। কারণ রাজনৈতিক দলগুলোর উপর যে নিপীড়ন নির্যাতন, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির প্রতি আওয়ামী লীগের দোষরা করেছে, সেটা আমরা সাধারণ মানুষও দেখেছি। এটা কোনোভাবে কাম্য না। দেশে বিরোধী দলের বিরোধী মতের মানুষ থাকতে পারে, কিন্তু এরকম নির্দয় নিষ্ঠুরভাবে তাদের উপর নিপীড়ন করা, এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। তো তাদের দাবি ছিল বা তাদের চাওয়া ছিল মূলত সরকারটাকে সটিয়ে দেশের একটা রাজনৈতিক ক্ষমতায় বিরোধী দলগুলো চলে আসা, এটা একটা উদ্দেশ্য ছিল, এবং এটা দোষের কিছু নাই। আপনি যখন রাজনীতি করেন, আপনার মূল লক্ষ্যই থাকে সরকার গঠন করা, ক্ষমতায় যাওয়া, এখানে দোষের কিছু নেই। কিন্তু বুঝতে হবে দেশের আপামর জনতার চাওয়া পাওয়া কিন্তু এটা ছিল না। দেশের আপামর জনতার সাধারণ মানুষ, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা হাতে বেলুন নিয়ে রাস্তায় চলে আসছে, এটা কেন? যে তারা চাইছে দেশটার একটা সংস্কার হোক, যে একদল যে আরেক দল আসুক, এটা না। অবশ্যই আরেক দল ক্ষমতায় আসলে এটা দোষের কিছু না, অবশ্যই কেউ না কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে, কিন্তু এটা এই কাজের জন্য রাইট সময় না। দেশের সাধারণ জনতার আন্দোলন ছিল দেশের সংস্কার করা, একটা পুনর্গঠন করা, ঠিক আছে? আপনার উদাহরণস্বরূপ দেখেন, জামায়াত বা বিএনপির উপর কী পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী লীগ। জয়নুল আবেদিন ফারুকী, তাকে রাস্তায় কী পরিমাণ মারধর করেছে। বিএনপি নেতাদের কথায় কথায় জেলখানায় পুরে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রথিতযথা মানুষ, তাকে একটা ময়লার গাড়ি পোড়ানোর মামলা দিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আপনি কি দেখেছেন ওইসব আন্দোলনের দেশের কোনো সাধারণ মানুষ, ছাত্র জনতা বা ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় এসেছে? কখনো আসেনি। তারা মনে করেছে যে দুই দলই একই কাজ করে, ক্ষমতা নিয়ে টালবাহানা করে, ক্ষমতার অপব্যবহার করে। এদের জন্য রাস্তায় গিয়ে সাধারণ মানুষ জীবন দিয়ে কোনো লাভ নাই। সাধারণ মানুষ কখন রাস্তায় এসেছে? যখন তার ফ্যামিলি মেম্বার, যে ছেলেটা রংপুরে যে ছেলেটা মারা গেল, শহীদ হলেন, তো আবু সাইদ যিনি মারা গেলেন, শহীদ হলেন,
তো তাকে সবাই নিজের পরিবারের সদস্য বলে মানা শুরু করেছে, তাকে সবাই পরিবারের ভাই বন্ধু হিসাবে দেখা শুরু করেছে। এই জন্য এই টানে দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং সাধারণ মানুষ যখন এসেছে তখনই কিন্তু সরকারের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি, স্বীকার করি যে রাজনৈতিক দলগুলো এটার পিছনে সমর্থন ছিল, কিন্তু মূল চালিকা শক্তি ছিল দেশের ছাত্র এবং সাধারণ জনতা। কারণ আপনারা দেখে যান, আপনারা 17 বছর 16 বছর ধরে চেষ্টা করেছেন, দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট দেয় নাই দেখে আপনারা সমর্থ হন নাই। তো আপনি যাই করেন না কেন, সফল হতে হলে দেশের সাধারণ মানুষের সমর্থন লাগবে, কারণ দেশটা তো গণতান্ত্রিক দেশের পথে হাঁটতে চায়, তাই না? আর গণতন্ত্রের মূল কথা হলো দেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণ না চাইলে আপনারা যতই আন্দোলন করেন রাজনৈতিক দল নিয়ে, সমর্থ হবেন না। ঠিক একই কারণে কিন্তু সরকারেরও পতন হয়েছে। রাজনৈতিক দলের মধ্যে তার সবই ঠিক ছিল, তার দোসর পাঁচাটা মানুষে ভরা ছিল, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে তাদের কোনো জায়গা ছিল না। ঠিক একইভাবে বিরোধী দলগুলো যখন জামায়াত শিবির বা বিএনপি বিশেষ করে যখন আন্দোলন করতেছিল, এত মহাসম্মেলন করতেছিল, কোনো কিছুই সাকসেস হচ্ছিল না, কারণ সেগুলো সাধারণ মানুষের মুখের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছিল না। কিন্তু আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটা কিন্তু দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছিল, যে কারণে দেশের সাধারণ মানুষ ছাত্রদের এই আন্দোলনকে তাদের নিজের আন্দোলন বলে মনে করেছিল, এবং সেজন্য তারা রাস্তায় নেমে এসেছিল। সুতরাং আপনি যতই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, বিএনপি সাপোর্ট দিয়েছে, জামাত সাপোর্ট দিয়েছে, আমাদের 300 জন মারা গেছে, 600 জন মারা গেছে, এগুলো বলে আসলে খুব একটা লাভ হবে না, কারণ আপনাদের অবদান কেউ অস্বীকার করতেছে না। আমরা সম্মানের সাথে স্বীকার করি আপনাদের এই আত্মত্যাগ এবং কন্ট্রিবিউশন, কিন্তু বুঝতে হবে যে আপনারাও চেষ্টা করেছিলেন এককভাবে বিভিন্ন আন্দোলন করার, সেগুলো সমর্থ হয়নি, কারণ আপনার জনগণের ভাষা বোঝেননি, জনগণের সাথে মিশতে পারেনি। যেখানে আমাদের ছাত্র জনতারা জনগণের সাথে ভাষা বুঝতে পেরেছিল, তাদের সাথে একাত্মতা করতে পেরেছিল, আর তাদের সেই আন্দোলনে হয়তো অনুঘটক হিসাবে আপনারা সাপোর্ট দিয়েছিলেন। যাই হোক, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা মনে করি সেটা ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দলগুলোর অবদান। তবে আপনাদের এটা মনে করতে হবে, এই সময় এই নির্বাচন নিয়ে বেশি গুতাগুতি ফালাফালি করা উচিত না। যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারটাকে আপনারা কিছু সময় দিন, কারণ আপনারা বুঝতে হবে মূল লক্ষ্য ছিল একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গঠন করা, একটা বাংলাদেশ পুনর্গঠন করা, একটা দল থেকে ক্ষমতা নিয়ে আরেকটা দলকে দেয়া না। আমি আশা করি আপনাদের বোধোদয় হবে, আপনারা বুঝবেন আমি কি বোঝাতে চেয়েছি। বাংলাদেশ একটা সঠিক রাস্তায় যাক, এবং আশা করি যে আমরা ধীরস্থিরভাবে হলেও আমরা সেই রাস্তায় যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো আমাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু আমরা দেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সে জায়গায় পৌঁছাতে সমর্থ হব। আল্লাহ আমাদের সহায় হন, আমরা একটা সুন্দর স্বনির্ভর এবং একটা সুষম অর্থনীতির বাংলাদেশ গঠন করি, যেখানে সবার সমান অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কোনো রাজনৈতিক দলের ওপর, বিরোধী দলের মানুষের ওপর নিপীড়ন নির্যাতন করা হবে না, সবাই গণতন্ত্রের চর্চা করতে পারবে, এরকম একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। দর্শক সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।